বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা জল্পনা সংশয় এখনো। তবে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট জটিলতা নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসব মুখর ও সাশ্রয়ী হবে। অর্থাৎ দুটি বিষয় তিনি বলেছেন, নির্বাচন উৎসব মুখর করা এবং ব্যয় কমানো। অর্থাৎ একই দিনে দুটো নির্বাচন হলে সরকারের অতিরিক্ত যে খরচটি হতো সেটি হবে না। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদে মোট 84টি সংস্কার প্রস্তাব আছে। এর মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে। প্রস্তাবগুলোকে 4টি বিষয়ে ভাগ করে একটি প্রশ্ন হবে গণভোট। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, গণভোটের প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? অর্থাৎ এই প্রশ্নটির ভিত্তিতেই আপনাকে হ্যাঁ অথবা না টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ ভোট দিতে হবে। যে 4টি বিষয় নিয়ে সেখানে লেখা থাকবে, 4টি বিষয় একসঙ্গে থাকবে, কিন্তু ভোট একটি প্রশ্নের জন্য। সেই 4টি বিষয় হলো: ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের যে বিষয়টি এসেছিল সেটি এই গণভোটে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে সেটি 2টি কক্ষে নয়, শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে এই পিআর পদ্ধতি অনুসরণ করা হবে এবং এটি হবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে, প্রাপ্ত আসনের ভিত্তিতে নয়। নিম্নকক্ষে প্রাপ্ত যে আসন সেটির ভিত্তিতে নয়, প্রাপ্ত ভোট, অর্থাৎ কোন দল কি পরিমাণ কত শতাংশ পুরো দেশে মিলে ভোট পেয়েছেন সেই শতাংশ অনুযায়ী তারা উচ্চকক্ষে তাদের সদস্য থাকবে। ঘ, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। অর্থাৎ কোনো অপশন তাদের জন্য থাকবে না। তারা এই 30টি ঐক্যমত্যের বিষয়ে তারা এগুলো বাস্তবায়ন করতে হবে। তবে ঘতে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো রাজনৈতিক দলগুলোর জন্য অপশনাল করা হয়েছে। সেটি হলো, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ তারা যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই অনুযায়ী তারা সেগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের আগে জনগণকে নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিশ্রুতি দেবে এবং সেই প্রতিশ্রুতিগুলো জুলাই সনদে যেগুলো আছে সেগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই 4টি অপশনের উপর আপনাকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে এবং এটি দিতে হবে একই সঙ্গে যখন আপনি জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন তখন। প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। শুরুতে দুপুরবেলা তারা এই বিষয়ে ক্ষোভ জানিয়েছিল, কিন্তু রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তারা এটিকে স্বাগত জানিয়েছে। তবে শুরু থেকে ক্ষোভ প্রকাশ করেছে জামাত সহ 8টি দল। তারা একই দিনে সংসদ নির্বাচনে ও গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এদিকে বড় ঘটনা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামী 17 নভেম্বর। এই মামলায় তার সাথে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনা মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরা এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে নানা উৎকণ্ঠার মধ্যে সময় কাটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি। এসব বিষয়ের পাশাপাশি আমেরিকা
অ্যাপস্টেন কেলেঙ্কারি এবং নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোরান মামদানি প্রসঙ্গেও আলোচনা করব আমরা টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং রাজনৈতিক বিশ্লেষক স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা দর্শকদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম জাতির উদ্দেশ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে ভাষণটি আজকে দিয়েছেন সেটির উপর ভিত্তি করে তারপরও আমরা আলোচনার সুবিধার্থে তার বক্তব্যের একটা খণ্ডিত অংশ আমরা একটু শুনে আসতে চাই, তারপর আলোচনায় ফিরছি। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। মোহাম্মদ মালিক, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি জানতে চাই, আমরা জানি প্রধান উপদেষ্টার বক্তব্যের আগেও নানা ঘটনা ছিল। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা দিনের পর দিন 30টি রাজনৈতিক দল নিয়ে বৈঠক করেছে এবং জুলাই সনদেও এই রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, কিন্তু তারপরই দেখা গেল এক একটা রাজনৈতিক দল এক একটা সুরে কথা বলতে শুরু করেছিলেন। তখন সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলে দেওয়া হয়েছিল বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে, তারা নিজেদের মধ্যে সমঝোতা করবে, আমরা আর এই বিষয়ে কোনো কথা বলবো না। পরবর্তীতে আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপিকে টেলিফোন করা হয়েছিল, আসুন আলোচনা করি। বিএনপি বলেছে জামাতের সঙ্গে আলোচনা হবে না, সরকার কি করে আমরা দেখতে চাই। সরকার করেছে এবং সরকার যেটি করেছে, প্রধান উপদেষ্টা নিজে সরাসরি এসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ছিল, মত পার্থক্য ছিল, অর্থাৎ গণভোট কি নির্বাচনের দিন হবে না আগে হবে, পিআর কি হবে না হবে না, সেসব বিষয়ে একটা সুনির্দিষ্ট তিনি তার প্রস্তাবনাগুলো জানিয়েছেন এবং এটি আসলে কার্যকর করতে হবে যেহেতু সরকার প্রধান বলেছেন। রাজনৈতিক দলগুলো এখন আবার হিসেব করছে কে জিতলো কে হারলো, কার কতটুকু দাবি মানা হলো কার কতটুকু দাবি মানা হলো না। শেষ পর্যন্ত আপনার কাছে যদি প্রশ্ন করি যে আসলে কার কতটুকু দাবি মানা হলো, কে জিতলো, সরকার জুলাইয়ের যে সনদ কতটা জিতলো, বিএনপি কতটা জিতলো, জামাত কতটা জিতলো, এনসিপির দাবি কতটা টিকলো? ধন্যবাদ জুয়েল। আমার মনে হয় যে কে জিতলো তার চেয়ে বড় কথাটি হলো যে সরকার মানে প্রধান উপদেষ্টা আজকের যে বক্তব্যটি, সেই বক্তব্য থেকে একটা জিনিস বোঝা গেল যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে দৃঢ় সংকল্পবদ্ধ, অর্থাৎ নির্বাচন হচ্ছে। এই স্টেজে এসে তার বক্তৃতার পর সেটাই বোঝা গেল আর কি, যেটা নিয়ে ধোঁয়াশা ছিল, বিভিন্ন রকম আলোচনা ছিল এবং নানা রকম মতবিরোধ দেখা দেওয়াতে নির্বাচনটি আদৌ হবে কিনা সে বিষয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। আপাতত সেই সংশয়টার একটা মানে মানে সুস্পষ্ট একটা ইঙ্গিত আমরা পেলাম যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। আচ্ছা, এবার হলো যে যেটা জুলাই সনদ ঘোষণার পরে যে জিনিসটি হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে আবার মতবিরোধ দেখা দিল আর কি। তো মতবিরোধ যেগুলো নিয়ে দেখা গেল বেসিক কয়েকটা জিনিস নিয়ে, সেটি হলো যে বিএনপি যেটি বলেছিল তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে পয়েন্টগুলোতে, সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি, এটা নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। আবার এনসিপির দাবি ছিল যে জুলাই সনদ ঘোষণাটা মানে আদেশ হতে হবে নির্বাচনের আগে।
আর জামাত ইসলামের দাবিটি ছিল মূলত মুখ্য যে এটি যে নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এখন প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা এটা এখন বুঝলাম যে তিনি এই যে স্টেক হোল্ডার্স যারা আছে তাদের সবাইকে অ্যাকোমোডেট করার একটা চেষ্টা করেছেন এবং মোটামুটি সফল হয়েছেন। অর্থাৎ সেই অর্থে সরকারের এখানে মানে জয়লাভ হয়েছে বলেই আমি মনে করছি। তার কারণ দেখুন যে এই রাষ্ট্রপতি স্বাক্ষর করার ফলে জুলাই সনদ আদেশটিও বাস্তবায়িত হলো, যেটি এনসিপির দাবি ছিল। বিএনপির দাবি ছিল যে গণভোট হতে পারে কিন্তু সেটা নির্বাচনের দিন একই দিনে হতে হবে, তো সেটাকেও প্রধান উপদেষ্টা অ্যাকোমোডেট করে একই দিনে নিয়ে এসছেন। আবার জামাতের যে দাবিটি ছিল যে গণভোট হতে হবে, সেই গণভোটটি জামাতের যে দাবিটি ছিল মুখ্য যেটা আগে হতে হবে সেটি, অর্থাৎ জামাত এখানে একটু অখুশি হবার কথা। কিন্তু তারপর আমি মনে করি যে সামনে তো এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যেতে গেলে দেখুন সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হতো, একটা মিনিমাম কনসেন্সাস তৈরি হবে, সেটা স্বাভাবিক। কিন্তু আপনি সকল বিষয়ে সকল দলকে এক লাইনে নিয়ে আসতে পারবেন, একটি আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসতে পারবেন, এটি কিন্তু কখনো সম্ভব নয়। এবং এটি তো আসলে কোন একটা সুনির্দিষ্ট দলের পক্ষে যায়নি। আপনি বলছেন যে সবারই কিছু কিছু স্বার্থ রক্ষা করা হয়েছে এবং জামাত যে ক্ষোভটা দেখাচ্ছে, অনেকে মনে করছে অনেকে মনে করছেন জামাতের এই ক্ষোভটাও এক ধরনের রাজনৈতিক কৌশল। তারা তো পিআর, তারা নিজেরাও জানতেন যে পিআরটা তাদের একটা অন্যতম দাবি ছিল এবং সেটি দুই কক্ষে তো আর সম্ভব নয়, উচ্চ কক্ষেই হবে, সেটি কিন্তু রক্ষা করা হয়েছে। অন্যদিকে নির্বাচন গণভোট আসলে আগে এবং নির্বাচনের দিন হওয়ার মধ্যে খুব বেশি যে পার্থক্য আছে কিংবা রাজনৈতিক কোনো লাভ আছে জামায়াতের, বিষয়টি তাও নয়। তারা এখন বিরোধিতার সাথে বিরোধিতা করছে কিংবা তাদের সব দাবি মানা হয়েছে এমনটি হয়তো তারা মনে করছেন। আর এনসিপি চেয়েছিল, যেটা আপনি বলছেন রাষ্ট্রপতি নয়, তারা চেয়েছিল প্রধান উপদেষ্টা নিজে এটিতে স্বাক্ষর করুন। কিন্তু আসলে আইন মানতে হলে, অধ্যাদেশের নিয়ম মানতে হলে আপনাকে রাষ্ট্রপতি স্বাক্ষরটি করতে হবে, রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হয়। জি, তো সেই জন্য আমি মনে করি যে সকলকে অ্যাকোমোডেট করা হয়েছে এবং নির্বাচনের জন্য যে প্রাথমিক যে সমঝোতাটা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটিকে নিশ্চিত করা গেল। আর আরেকটি জিনিস হলো যে গণভোটের ফলে যে সমস্ত বিষয় নিয়ে মতবিরোধ আছে, যেমনটি আপনি ভূমিকাতেও বললেন যে সংবিধান ব্যাপারে যে সমস্ত মানে সিদ্ধান্তগুলো আছে, পার্লামেন্ট 2 কক্ষ হবে না 1 কক্ষ হবে, সে বিষয়ে যে বিতর্কগুলো ছিল, কিংবা প্রধানমন্ত্রীর মেয়াদকাল সীমিত করা, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যে 4টা ভাগে ভাগ করে এই গণভোটের মাধ্যমে যদি এগুলো বিষয়ে এক এক জনের এক এক রকম এক এক দলের দাবি ছিল। এখন জনগণের রায়ে গণভোটের ফলে এটা যদি জনগণ রায় দিয়ে দেয় যে আমরা এটা চাই, আমরা 2 কক্ষ চাই, তাহলে সেটি হলো। জনগণ যদি চায় যে আমরা সংবিধানের সংস্কার চাই, সেটি হলো। অর্থাৎ মোট কথা হলো জনগণের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া। অর্থাৎ সামনে এগিয়ে যেতে গেলে যে একটা ব্যাকলগ সৃষ্টি হয়েছিল, যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেখান থেকে সামনে যেতে গেলে যে জন আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের একটা সুযোগ আসলো বলে মনে করি আমি আর কি। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানতে চাই, অনেকগুলো প্রশ্ন আসতে পারে এই কারণে যে পৃথিবীর ইতিহাসে কোথাও গণভোট এবং সংসদীয় নির্বাচন একসাথে হয়েছে এটির ইতিহাস নেই, নজিরবিহীন। আবার 4টি প্রশ্ন রাখা হয়েছে, আপনি এই 4টির মধ্যে যে কোনো 3টির সঙ্গে একমত হতে পারেন, বাকি একটির সঙ্গে আপনি একমত না হতে পারেন। আপনি কিসের টিক দিবেন? আপনি কি হ্যাঁ বলবেন না না বলবেন? আপনি 4টির মধ্যে একটি বিষয়ে একমত হতে পারেন, তাহলে কি আপনি না বলবেন? আবার যদি এমনটি হয় যে ওই নির্বাচনের দিন কোন একটি রাজনৈতিক দল তো নিঃসন্দেহে সেখানে ক্ষমতা আসবে, কিন্তু গণভোটে না ভোট জিতে গেল, তখন ওই রাজনৈতিক দল কি করবে? কিংবা ওই রাজনৈতিক দল তারা হয়তো এগুলো কার্যকর করতে চায় কিন্তু না ভোট জিতে গেল, একটা জটিলতা তৈরি হলো কিনা। অনেকে মনে করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রাজনৈতিক জটিলতা তৈরি করে দিয়েছেন, যে জটিলতা কেউ এইখানে তার শুভ ইচ্ছা দেখছেন, কেউ দেখছেন যে না, এমন একটি জটিলতা তৈরি করছেন যেটি পুরো ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন তুলতে পারে। আপনার মতামতটা একটু শুনতে চাই। আচ্ছা, আমি দুটা দিক থেকে বলতে চাই। একটা হচ্ছে স্ট্র্যাটেজির দিক থেকে। স্ট্র্যাটেজির দিক থেকে আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসের এটা একটা অনেক এফেক্টিভ স্ট্র্যাটেজি। কারণ উনি যেটা করেছেন যে আপনার নির্বাচনের সাথে
এই গণভোটটাকে এক করে দিয়েছেন। তো যাদের স্টেক আছে, যারা চায় নির্বাচন হোক, তারা কিন্তু কোনোভাবেই গণভোটের বিরোধিতা করতে পারবে না, কারণ দুটি একসাথে হয়ে গেছে। আচ্ছা, আর যেটা উনি বলেছেন যে একটা লজিস্টিক্যাল ব্যাপার, হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু সেটা ক্ষুদ্র ব্যাপার। কিন্তু বড় ব্যাপার যেটা ওই একসাথে করে দিয়েছেন, এবং সংস্কারটাও একটা প্যাকেজ হিসেবে এসছে। আপনি যে কথাগুলো বলেছেন এটা অবশ্যই সত্যি। এই ৪টি প্রশ্নে কারো যদি দুটিতে মত থাকে, দুটিতে না মত থাকে, তাহলে সে কি করবে? তো একদিক থেকে এটা এমন ভাবে স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে যে আপনার গণভোটও, মানে নির্বাচনে যেহেতু বেশিরভাগ মানুষ চাচ্ছে কোনো না কোনো ভাবে নির্বাচনটা হোক, কাজে এই গণভোটটাও হয়ে যাবে। এবং আমার কাছে মনে হয় যে প্যাকেজিংটা এমন ভাবে করা হয়েছে যে আপনি যদি যে কোনো ধরনের সংস্কার চান, যে কোনো ধরনের চেঞ্জ চান, আপনি হ্যাঁ বলতে বাধ্য হবেন। কাজে এই সংস্কারটা তখন আপনার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন তারপরও এই সংস্কারটা কতটুকু ইমপ্লিমেন্ট করা যাবে, কি করা যাবে, সেগুলো নিয়ে হয়তো অনেক প্রশ্ন আছে সামনে। তারপর অনেক ধরনের জিনিস আপনি হ্যাঁ না বলছেন, কিন্তু সেটা তো ইন্টারপ্রিটেশন আছে। সেটা কতখানি কিভাবে করে প্রয়োগ করা হবে, সেটা আসলে অর্থ কি হবে, এই একটা প্রশ্নে হয়তো সবকিছু হ্যাঁ না দিয়ে এভাবে করে বোঝা যায় না। মানে এটা যখন ইমপ্লিমেন্টেড হবে তখন এটার ইন্টারপ্রিটেশনটা দিয়েই এটার আসল অর্থটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে, একদিক থেকে আমি বলবো যে এই সংস্কারগুলোর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আমাদের যেভাবে করে আপনার কি বলবো, মানে পাওয়ার সেন্ট্রালাইজ ছিল, ওই জায়গাটা থেকে একটুখানি সরে আসা হচ্ছে। যেমন রাষ্ট্রপতিকে একটু বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে, 2টে কক্ষ যাবে। তো এটা একদিক থেকে ভালো, কারণ আমাদের তো আমাদের মানে পলিটিক্যাল কালচার, যেটা যেটা রাজনৈতিক সংস্কৃতি, এটা মানে এটা কি বলবো, মানে ভালো সংস্কৃতি না। আমরা সবসময় একটা মানে গণতান্ত্রিক উপায়েও যে সরকার আসে, সেও ক্ষমতা কেন্দ্রীভূত করতে চায়। কাজে স্ট্রাকচারের মধ্যে যদি একটা বিকেন্দ্রীকরণের একটা একটা ব্যবস্থা থাকে, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু আরেকটা দিক থেকে বলবো যে আমি যেইটুকু পড়লাম, মানে সবকিছু আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। এখন যত এগুলো জটিল হয়, তত কিন্তু এটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো এটাও একটা চিন্তার ব্যাপার। কিন্তু মোটা দাগে যদি বলি, আমার কাছে মনে হয় যে আপনার নির্বাচন হবে, এবং নির্বাচনের সাথে একসাথে করে দেওয়ার ফলে গণভোটের যে আপনার যে কমপ্লিকেশন হতে পারতো, আরো অনেক কিছু গণভোট নিয়ে হতে পারতো, সংস্কার নিয়ে, সেই জায়গাটা আপনার বন্ধ হয়ে যাবে। এবং আমার কাছে মনে হয় যে মানে বেশিরভাগ মানুষ, কারণ বেশিরভাগ মানুষই তো স্টেটাস কোটা চাচ্ছেন। কাজে এখানে এখানে কিছু কিছু সংস্কারের তারা বিরুদ্ধে থাকলেও সংস্কার জিনিসটার পক্ষে। কাজে আমার কাছে মনে হয় যে গণভোটে হয়তো বেশিরভাগ হ্যাঁ ভোটই আসবে। কিন্তু এটা একটা প্যাকেজের মতো হয়ে গেছে, সেখানে আপনার পছন্দ অপছন্দ সবকিছু একসাথে ঢুকে গেছে। জি, মোহাম্মদ মালেক, আপনার কাছে একটু জানতে চাই। সেটা হলো যে এইটি কি জটিল হলো, প্রক্রিয়াটি জটিল হলো, নাকি অনেকে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কৌশল করেছেন, যে এমন ভাবে নির্বাচনের দিনে এটি ফেলা হয়েছে, যেটি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনও বলছেন, যে যদি জন আকাঙ্ক্ষার প্রতিফলন আপনি ঘটিয়ে ক্ষমতায় যেতে চান, তাহলে আপনার এই গণভোটে যে জুলাই সনদের বিষয়গুলো আনা হয়েছে, এটির বিরুদ্ধে বলার আপনি সুযোগ থাকবে না। আপনাকে হায়ের পক্ষে প্রচারণা চালিয়ে ক্ষমতায় যেতে হবে। আপনি যদি না করেন, না ভোট দিতে বলেন আপনার কর্মীদেরকে, আপনার সমর্থকদেরকে, তাহলে জনগণ বুঝবে আপনি সংস্কার চান না। সো আপনি আসলে টেকনিক্যালি যে রাজনৈতিক দলই ক্ষমতায় যেতে চায়, তারা এটিকে কার্যকর করে কিংবা হা ভোটকে জিতিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা ঠিক। মানে প্রধান উপদেষ্টা যে কাজটি করেছেন, সেটি হলো যে অত্যন্ত কৌশলের সাথে করেছেন, যাতে রাজনৈতিক দলগুলোর সামনে এই আর নতুন করে জটিলতা সৃষ্টির আর কোনো অবকাশ না থাকে। মানে উনি এই কাজটি করেছেন। এটা কতটা সফল হবে বা কতটা কার্যকর হবে, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে এই যে বর্তমান সময়ের যে জটিলতা আছে, সেটা থেকে উত্তরণ কিভাবে করা যায়, অর্থাৎ সবাইকে নির্বাচনে নিয়ে এসে একটা নির্বাচন অনুষ্ঠান করা যায়, সেইটার দিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। এবং সেই কৌশলে ঠিক কৌশল মতোই তিনি বাস্তবায়নের কাজটা তিনি করেছেন। তবে একটা জিনিস, যে এই যে গণভোটটি হবে, এটি নিয়েও কিন্তু জনগণের মধ্যেও কিন্তু একটা থাকবে, একটা মানে কি বলবো, যে একটা মানে মানে সিদ্ধান্তহীনতা কাজ করবে। তার কারণ একটা প্যাকেজ তো, এর মধ্যে ওই যে আপনি যেমনটি বললেন যে আমি হয়তো কোনো কোনো ক্ষেত্রে 3টাতেই সমর্থন করতে পারি বা 4টাতে আমার সমর্থন আছে, কিন্তু আমাকে তো একটিতে হা করতে হবে, তাই না? না, মানে পুরো প্যাকেজটাতে হ্যাঁ বলতে হবে, অথবা প্যাকেজটাকে না করতে হবে। তার মানে কি হলো, যে আমি যখন হা করলাম
না না বা হা করলাম, না করলে কি হলো, আমার চারটি প্যাকেজের চারটি পার্টই কিন্তু আমি অস্বীকার করে ফেললাম, আমি চাই না। আর যদি আমি হা করলাম তাহলে আমার দুই একটার সম্পর্কে আমার একটা রিজার্ভেশন থাকতে পারে যেটা আমি চাইনি। যেমন ধরেন আমি উদাহরণ হিসেবে বলছি, আমি দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট চাই না, সংসদ চাই না। সেক্ষেত্রে কিন্তু আমি যেহেতু কিন্তু বাকি সবগুলো আমি চাই, কাজে আমি হা করলাম, তাহলে আমি এটাতেও হা করলাম। এই সুযোগটি রাখা হয়নি, অর্থাৎ আপনাকে জন আকাঙ্ক্ষার কিন্তু একেবারে পরিপূর্ণ প্রতিফলন এতে ঘটলো না, বরং আলাদা আলাদা করে থাকলে দিলে হয়তো ভালো হতো। এটি একটা জিনিস। আরেকটা জিনিস হলো যে আপনি এটি হলো, মনে করেন গণভোট হলো, নির্বাচন হলো, কোনো না কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায়ও গেল। এখন ক্ষমতায় যে সেই রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে, অর্থাৎ নিকট ভবিষ্যৎ না হলেও পরবর্তীতে কোনো এক সময় এই সংস্কার যে প্রস্তাবগুলো, সেগুলোর ব্যাপারে কতটা আন্তরিক থাকবে সেটার প্রতিশ্রুতি কিন্তু আপনি দিতে পারছেন। কিংবা এটি বাস্তবায়ন কিভাবে হবে, কতদিনের মধ্যে হবে, এই বিষয়গুলো স্পষ্ট আছে। এবং যার ফলে হবে কি, মনে করেন কোন একটি দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো, এসে তো তারা নতুন করে পার্লামেন্টে নতুন করে গণভোট করতে পারে, নতুন করে কোনো সিদ্ধান্ত পার্লামেন্টে তারা নিয়ে নিতে পারে। তো সেটা কি করে আপনি তো সবকিছু মিলে বাস্তবায়নটা, প্রথমত কথা যে জন আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন এই গণভোটে হবে না, কারণ সবগুলো চারটির মধ্যেই চারটাতে কেউ একমত না থাকতে পারে, কিন্তু তাকে হা বলতে হবে, না বলতে হবে। তাহলে না বললে তার যেমন হা গুলো আছে সেগুলো না হয়ে যাবে, তার যেগুলো তার না ছিল সেগুলো হা ছিল সেগুলো না হয়ে যাবে না না বললে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো কতটা নিষ্ঠার সাথে এটা, যে দল ক্ষমতায় যাবে কতটা এটাকে মানে আফোল্ড করবে, বাস্তবায়ন করবে, সেটারও কিন্তু আমরা এখন মানে এই মুহূর্তে বলা অসম্ভব। এবং একটি যেটি মানে 3 নম্বরে কিন্তু বলে দেওয়া হয়েছে যে 30টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর যদি একমত আগে হয়ে থাকে, বাস্তবায়ন করতেও খুব একটা সমস্যা থাকার কথা না। প্রফেসর ডক্টর মেহনাজ মোমিন, আপনি সম্ভবত কিছু যোগ করতে চাচ্ছেন। না, ঠিক তা না। মানে একদিক থেকে আমার কাছে মনে হচ্ছে, দেখেন আমাদের তো একটা হায়ারার্কিক্যাল সোসাইটি, তো একদিক থেকে এটা গণভোট দিয়ে মানুষের একটা সমর্থন পাওয়া হচ্ছে, কিন্তু মানুষের হাতে ওরকম ক্ষমতা দেওয়া হচ্ছে না। মানে এটা যদি মানে আমরা যদি এক একটা জিনিসে মানুষ বুঝতে পারতো যে হ্যাঁ এটাতে আমার সমর্থন, এটাতে সমর্থন না, তাহলে হয়তো জিনিসটা, যেটা মালিক ভাই বলছিলেন যে ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, কিন্তু আবার এটাও সত্যি যে আপনার ভোটারদের, ইন্ডিভিজুয়াল ভোটারদের কতখানি আপনার ক্ষমতা আছে যে প্রতিটা এরকম জটিল জিনিস দেখে দেখে আপনার ঠিক মতো সিদ্ধান্ত নিবে। যে না, এখনো সময় আছে। মানে এই রাজনৈতিক দলগুলো তো প্রচারণা চালাবে এই 4টি পয়েন্টেরই, তারা হয়তো ব্যাখ্যা দেবে, অনেক ব্যাখ্যা হবে সামনের দিনগুলোতে। উদাহরণ দিয়ে বলছি, এই গত সপ্তাহে টেক্সাসেই একটা আপনার স্পেশাল ইলেকশন হয়েছে, যেখানে আপনার কনস্টিটিউশনাল কনভেনশন চেঞ্জের, হ্যাঁ, আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই, কিন্তু ওগুলো এমন ভাষায় লেখা যে প্রতিটা জিনিস আপনি আগে থেকে যদি তৈরি না থাকেন, আপনি ওইখানে প্রশ্নটা পড়ে এটার যে কি মিনিং আপনি বুঝতে পারবেন না। কাজে আমি সেই অর্থে বলছি যে একজন সাধারণ মানুষ, সাধারণ ভোটার ওই প্রতিটা জিনিস হয়তো পড়ে সে অনুধাবন করতে পারবে না। কাজে যেই ক্ষমতাটা তাদেরকে দেওয়া হয়েছে যে মোটা দাগে তোমরা সংস্কার চাও না সংস্কার চাও না, সংস্কার যদি চাও হ্যাঁ বলো, তার ভিতরে কি হবে সেটা তোমার দায়িত্ব না, সেটা রাজনৈতিক দলের দায়িত্ব। এবং এটাতে আমার মানে আমার একদিক থেকে আমি বুঝছি যে এটা কেন করা হয়েছে। এই না হলে এটা হয়তো এটা কি বলবো, মানে এইভাবে না করা হলে এই মানে সংস্কারের পক্ষে না বিপক্ষে এটা বোঝাই যাবে না। কিন্তু আবার এটা নিয়ে আমার মানে দ্বিমত আছে, কারণ এটা তাইলে এত সর্বময় ক্ষমতা আপনার যে দল আসবে তাকে দিয়ে দেওয়া হলো, যে কি বলবো, মানে এটা একদম তাদের ইচ্ছা যে কিভাবে করে তারা করবে। এবং শুধু তো এরকম না যে আপনার যে ভাষায় লেখা হয় সেই ভাষাটাই একদম মানে প্রত্যেকটা জিনিসের ইন্টারপ্রিটেশন আছে। তো যে দল ক্ষমতায় আসবে তারা তখন সেটার অর্থটা মানে অর্থটা ওরা যেভাবে করে ব্যাখ্যা করবে সেভাবে করে ওটা ইমপ্লিমেন্ট করবে। কাজে এইসব দিক থেকে আপনার সর্বময় ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হলো, এটা আমার জন্য অস্বস্তিকর। কিন্তু আবার এটাও সত্যি যে এইভাবে করে না করা হলে আপনার আমার মনে হয় একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কোন দলকে যদি ক্ষমতায় পাঠানো হচ্ছে, তাদেরকে অন্তত কাগজে কলমে কোথাও একটা দায়বদ্ধতা রেখে যদি ক্ষমতায় পাঠানো হয়, তাহলে জবাবদিহি চাওয়ার সুযোগ তো আছে অন্তত। হ্যাঁ, না এইটাই হয়তো দায়বদ্ধতার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখন আমাদের অনেক কিছুর পটভূমি আছে, মানে এগুলো সমস্ত চিন্তা করে, মানে স্ট্র্যাটেজি চিন্তা করে এখন যদি ডক্টর ইউনূস এই ফেব্রুয়ারি পরে
চলে যান, একটা নির্বাচিত সরকার আসবে, তাদের এই এই দায়িত্বটা তাদের হবে এবং গণভোটটা হওয়ার ফলে তাদেরকে অ্যাকাউন্টেবল করা যাবে যে তোমরা যখন ক্ষমতা নিয়েছো এই জিনিসটা তোমরা বলেছো করবা, এখন তোমরা না করলে তো এইটাই তোমাদের প্রতিশ্রুতি ছিল। সো এই সমস্ত দিক বিবেচনা করে আমার কাছে মনে হয় বিশেষ করে কৌশলগত দিক থেকে আমার কাছে মনে হয় এটা একটা এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। ইফেক্ট ফেলতে পারে। মেহনাজ মোহন, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে বাংলাদেশ নিয়ে যারা আমরা আমেরিকা ছিলাম, অনেকে যেহেতু দৃশ্যপট থেকে কিছুটা দূরে আছে, আমরা একটু উদ্বিগ্নও ছিলাম অনেকে যে ঢাকা লকডাউন, কিছু কিছু জায়গায় গাড়ি পোড়ানো, আবার কি জ্বালাও পোড়াও শুরু হয়ে গেল কিনা, যে ঘটনাটিকে কেন্দ্র করে সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করা হবে এবং সেটি করা হয়েছে আগামী 17ই নভেম্বর। 13 নভেম্বর চেষ্টা করা হয়েছিল, কিন্তু হয়তো সরকার প্রস্তুত ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো সক্রিয় ছিল, তেমন কোনো নাশকতা করা সম্ভব হয়নি। মূল যে জায়গাটা, বিচারের জায়গাটা আসতে চাই, সেটা হলো যে এই ধরনের বিচারগুলো নিয়ে আপনি যতই ভালো বিচার করেন না কেন, ইতিহাসে সবগুলো বিচার নিয়ে দেখা গেল একটি পক্ষ সবসময় অসন্তুষ্ট থাকে, তারা বলে যে সঠিক বিচার হয়নি। এবং এইখানে এই প্রথমবারের মতো যেটি আন্তর্জাতিক মানদণ্ডে হয়ে থাকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারগুলোতে, যে সাক্ষী পলাতক এমন অবস্থায় কারো বিচার হয় না, তাকে অ্যারেস্ট করার পরেই বিচার হয়। শেখ হাসিনা পলাতক, এবং পলাতক থাকার কারণে যেটি হয়েছে, তিনি কোনো আইনজীবীও দিতে পারেননি, রাষ্ট্রপক্ষ তাদেরই নিয়োগকৃত একজন আইনজীবীকে দিয়েছে তার পক্ষে। মানে পুরো বিষয়টি হলো দুজনই আসলে রাষ্ট্রেরই লোক, যিনি প্রসিকিউটর এবং যিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন। এই বিচারটা 17 নভেম্বর রায় ঘোষণা হবে, রায় যেটাই আসুক না কেন, এবং জাতিসংঘের তথ্যপত্র থেকে শুরু করে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে যে শেখ হাসিনা দোষী সাব্যস্তই হবেন, কারণ একেবারে তরতাজা ডিজিটাল যুগ, অনেক তথ্য প্রমাণ সাথে আছে। বিচারটি বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে কতটা ভূমিকা রাখবে, কিংবা এই বিচারটি কতটা মান উত্তীর্ণ হয়ে, অর্থাৎ মান উত্তীর্ণ বলতে আমি আপনাকে বুঝাচ্ছি যে স্ট্যান্ডার্ড যে মানের কথা আমরা বলি বিচারের, সেখানে কোনো তড়িঘড়ি হলো কিনা, কিংবা কোনো গ্যাপ থেকে যাচ্ছে কিনা। দেখেন, তড়িঘড়িও হলো, হয়তো গ্যাপও থাকবে, কিন্তু আসল যে ব্যাপারটা, যে যে বিচার করা হচ্ছে এবং যে বিচারটাকে আপনার যেটা জাস্টিফাই করবে কেন আওয়ামী লীগ আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটা তো আওয়ামী লীগ কখনোই মানবে না। কিন্তু এখন একটা জিনিস আছে যে এখানে যে সমস্ত তথ্য উপাত্ত পাওয়া গেছে সেগুলো অনেক আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে এসছে, এবং শেখ হাসিনার যেই সম্পৃক্ততা, যে আপনার জুলাই আগস্ট আন্দোলনের সময় মানে ক্ষমতা ব্যবহার করে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটানো, এই সমস্ত জায়গায় তার যে সম্পৃক্ততা, সেইগুলোর প্রমাণগুলো অনেকটা অকাট্য প্রমাণ। কিন্তু এই আদালত থেকে যে রায়টা আসবে এটা আওয়ামী লীগ অবশ্যই মেনে নিবে না। কাজে আমাদের যে মূল সমস্যাটা ছিল যে আমরা যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলি, তখন সেটাকে আওয়ামী লীগকে আমরা ইনক্লুড করছি না করছি না, কেন করছি না, ওই সমস্যাটার কিন্তু সমাধান হবে না। কিন্তু তারপরেও আমি বলবো যে যে রকমই তড়িঘড়ি করে হোক আর যাই করে হোক, একটা যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে আমি খুবই স্বাগত জানাই। এবং আরেকটা জিনিস আমি এটার সাথে যোগ করতে চাই, যে দেখেন, আমরা সব সময় আমাদের দেশকে আপনার ইন্ডিয়া এবং পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের সাথে তুলনা করি, অনেক ধরনের জিনিস নিয়ে আমরা সব সময় তুলনা করি। একটা যে জায়গায় ভারত এবং পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, তাদের এই দুটো দেশেরই যে বিচার বিভাগ, তারা কিন্তু অনেক অপেক্ষাকৃতভাবে অনেক সাথে, হ্যাঁ। এবং যত রকমের অনাচার ঘটুক না কেন, বিচার বিভাগের কিন্তু একটা ক্ষমতা আছে। বাংলাদেশের আমি বলবো যে শেখ হাসিনার এই আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষতিটা হয়েছে, বিচার বিভাগের ক্ষমতা একদমই মানে আপনার মানে প্রাইম মিনিস্টার করায়ত্ত করে নিয়েছিল। তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে বিচার বিভাগ একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে যত আপনার সক্রিয় হবে, তত এটা আমাদের দেশের জন্য, মানে আমাদের গভর্নেন্সের জন্য তত ভালো। কিন্তু এটার যে আপনি ভাবছেন যে এটা একটা রায় হলে তখন সবাই মানে এটা মেনে নিবে, বা এই রায়টাকে ধরে আমরা বলতে পারবো এই কারণে আপনার আওয়ামী লীগ অ্যালাউড না, বা এরকম, কিন্তু ওইটার মানে সর্বজনে এটার গ্রহণযোগ্যতা থাকবে না। মানে আমাদের যে কেওটিক, আমাদের যে বিভেদ, এগুলো জিনিস, মানে এগুলো আরো অনেক দিন লাগবে এগুলো ঠিক হতে, এই একটা রায় দিয়ে কিছুই হবে না।
জি, মোহাম্মদ মালিক, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে শেখ হাসিনা বেশ সক্রিয় হচ্ছেন। তিনি সবশেষ ইন্ডিয়ান এক্সপ্রেসকে যে ইন্টারভিউটি দিয়েছিলেন সেখানে পড়ছিলাম, তিনি বলছেন যে দিল্লিতে দিনের বেলায় আমি যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো কাজ করতে পারি যদি কারণ দেখাতে পারি। এবং একই সঙ্গে তিনি বলছিলেন যে বাংলাদেশে যদি ইনক্লুসিভ একটি নির্বাচন না হয় তাহলে আমি বাংলাদেশে ফিরবো না। অর্থাৎ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে অনেকেই বলছেন, এবং সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা নির্বাচন বয়কট কিংবা নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা, অনেকগুলো বিষয় আছে। এর মধ্যেই তড়িঘড়ি করে কিংবা এই সরকারের সময় তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় দিয়ে যেতে চায়। রায়টি দিতে চায় এই কারণে যে অনেক সময় আমরা দেখি পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো সমঝোতা করে ফেলে, রাজনৈতিক সরকারগুলো তাদের স্বার্থে এই ধরনের বিচারগুলোকে ব্যবহার করে। সেটি বঙ্গবন্ধু হত্যা মামলা থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলা থেকে শুরু করে অনেক সময় আমরা দেখেছি রায়গুলো আসতো না, লম্বা সময় বছর পর বছর কেটে গিয়েছে। অনেকে এটিকে সাধুবাদ জানাচ্ছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থাকার সময় একটি রায় দিয়ে আছেন। আপনার কাছে কি মনে হয় যে যেটি মেহনাজ মোমেনও একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে অন্তত এই রায়টির ফলে আওয়ামী লীগের অংশগ্রহণ না করার যৌক্তিকতা একটা বিষয় আসতে পারে, দ্বিতীয় যে বিষয়টি আসতে পারে যে পরবর্তী সরকারের জন্য এক ধরনের এটিকে উদাহরণ বলতে পারি, যে উদাহরণ হিসেবে তৈরি হবে যে আপনি যদি ফ্যাসিস্ট হন তাহলে, আপনি যদি গণহত্যার সঙ্গে জড়িত থাকেন, আপনি যদি গুমের মতো আহ অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনারও বিচার হবে। জি, দেখুন, প্রথম কথাটি হলো যে রায়, যেমন মেহনাজ আবু যেমনটি বলছিলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিন্তু ওইরকম নাই। অর্থাৎ স্বাধীনভাবে বাংলাদেশের কোর্ট কাজ করে, এটা পারসেপশন তা বলেন আর কি, মানুষের আস্থা নেই। কাজে বিচার প্রক্রিয়াটি স্বচ্ছ হলেও বা ধরে নিলাম খুব স্বচ্ছ হলো, তাহলে কিন্তু রায়টি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হবে না। তো রায়টি যখন গ্রহণযোগ্য হবে না, তখন যে জিনিসটি হবে যে একটা বিভাজন, এটি কিন্তু স্পষ্টত তৈরি হবে এবং সেটি চরম আকার ধারণ করবে। যেমন আগামী নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যখন নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন না হলে যেটি হবে, আওয়ামী লীগ প্রথমত একটি জিনিস যে তাদের নেতা শেখ হাসিনার বিচার হয়েছে, একটা রায় এসছে, সে বিষয়টি সামনে, সেই সঙ্গে তারা নির্বাচন করতে পারছে না, সব মিলে নির্বাচন যত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে, মানে আমি শর্ট টার্মের কথা বলছি, এইরকম একটা কেওটিক সিচুয়েশন বাংলাদেশে তৈরি হবে। এটি 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 ভয়াবহ অবস্থা ধারণ করবে। তারপরে দীর্ঘমেয়াদে কিন্তু একটা সুস্পষ্ট বিভাজন তৈরি হবে, যেটি নিয়ে সামনে বাংলাদেশে খুব সহসাই একটা রিকনসিলিয়েশনের রাজনীতি হবে বলে আমার মনে হয় না। এবং এবং আওয়ামী লীগের সঙ্গে এখন পর্যন্ত জাতীয় পার্টির বিষয়টি স্পষ্ট হয়নি। অর্থাৎ জাতীয় পার্টিও যদি যোগ হয়, আওয়ামী লীগও যোগ হয়, তাহলে কিন্তু সেটি একেবারেই ফেলে দেওয়ার মতো তো নয়, বড় একটা সংখ্যা হয়ে যাবে, বড় একটা অংশ। আরেকটা জিনিস দেখুন, যে ধরে নিলাম আমি যে এখানে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কিংবা তার অন্যান্য যাদেরকে আসামি মুক্ত করা হয়েছে, তারা ব্যক্তিগতভাবে তাদের বিচার হচ্ছে, ব্যক্তির শেখ হাসিনার বিচার হচ্ছে। এখানে সংগঠন আওয়ামী লীগের কিন্তু বিচার হচ্ছে না, তাই না? এখন একজন ব্যক্তির বিচার হলো, তিনি অন্যায় করে থাকলে তার সাজা হবে, সেটি যেমন সত্য, কিন্তু সেই তার অপরাধের জন্য তো তার সংগঠন মানে মানে সাজা পেতে পারে না, গেল এক। নাম্বার টু, এই যে আপনি বলেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা অন্যান্য যে 14 দলীয় জোট যেগুলো ছিল, তাদেরও তো একটা বৃহৎ জনসমর্থন আছে, তাদের একটা ভোটার আছে, তাই না? ধরেন আমি যদি ধরে নেই যে কমতে কমতে এখন সবার মিলিয়ে 30% ভোটার যদি থেকে থাকে, 30% ভোটার তো তার প্রতিনিধি নির্বাচন করার মতো সুযোগ পেল না। সেই হিসাবে কিন্তু আপনি একটা শুধু আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে যে নির্বাচন বাইরে রাখলেন তা নয়, একটা জনগোষ্ঠীকেও কিন্তু আপনি নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখলেন, যে যার ফলে হবে কি, আলটিমেটলি রিকনসিলিয়েশনের কাজটি হবে না। আমি জিনিসটাকে দুভাবে দেখতে চাই। একটি ভাবে হলো অপরাধের বিচার হবে, যে ব্যক্তি অপরাধ করে তার বিচার হবে, সেই সঙ্গে আবার একটা রিকনসিলিয়েশনের রাজনীতিও দেশে হবে। অর্থাৎ সামনে এগিয়ে যেতে গেলে কিন্তু দুটো জিনিস আছে, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন ছাড়া কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না। আপনি দেখেন যে সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করে দেখেন, তাই না? তিনি বেরিয়ে এসে কিন্তু তার যে প্রধান বিরোধী দল তাকে ভাইস প্রেসিডেন্ট করেছিলেন। তো একটা রিকনসিলিয়েশন করার ফলে সাউথ আফ্রিকা তো আজকে এইভাবে উন্নত হয়েছে। তো বাংলাদেশও যেখানে ধরেন
একটা সাত একটা কি বলবে মানে মানে বিভক্ত একটা জাতি, যে যে জাতিটার মধ্যে আপনার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবারই একটা একটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠী আছে যারা সেগুলোকে সমর্থন করে। কাজেই কোনো একটা ব্যক্তি অপরাধ করলে ওই জনগোষ্ঠীকে আপনি সেই অপরাধের জন্য দায়ী নয়, তাদেরকে আপনি মানে মূল রাজনৈতিক স্রোত থেকে বাইরে ঠেলে দিতে পারেন না। যদি দেন, হ্যাঁ দেওয়া যেতে পারবে, আপনি সিদ্ধান্ত নেবেন, সরকারে থাকলে অনেক কিছু সম্ভব, কিন্তু আলটিমেটলি ওই জনগোষ্ঠী যখন আপনার যে উন্নয়ন প্রক্রিয়া এর সঙ্গে যদি সম্পৃক্ত না হয়, তাহলে আলটিমেটলি সামনে এগিয়ে যাওয়ার জন্য যে কর্মকাণ্ডগুলো হবে সেগুলো খুব একটা ফলপ্রসূ হবে না। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমিন, আমরা হয়তো অন্য প্রসঙ্গে যাওয়ার সময় খুব একটা পাবো না, এই প্রসঙ্গে তাই থাকছি সব শেষের দিকে। সেটি হলো যে আপনি যদি গত 17 বছরের কথা আমরা চিন্তা করি, 10% জামাত ইসলামীকে বাদ দিতে গিয়ে আওয়ামী লীগ 17 বছর চেষ্টা করে সেটি পারেনি, এবং জামাত অনেক বেশি শক্তি নিয়ে তারা ফিরে এসেছে। এখন জামাতের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান এখন ঠিক তাই, যেটি আওয়ামী লীগের ব্যাপারে এখন জামাত কিংবা বিএনপির অবস্থান। ইতিহাস বলছে জামাত পুনঃ উদ্যমে ফিরে এসেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আরো যদি ছোটখাটো হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের দল থেকে শুরু করে ছোটখাটো দলগুলোকে বাদ দিয়ে আপনি যে নির্বাচনটি করবেন, যে সরকার গঠন করবেন, এবং সেই সরকারে তাদের যদি কোনো রকম ভোট দেওয়ার সুযোগ না থাকে, কোনোভাবেই কিন্তু আমরা আওয়ামী লীগকে ফিরে আসার কথা বলছি না যে আওয়ামী লীগ এই মুহূর্তে ফিরে আসুক। আওয়ামী লীগের যে অপরাধ করেছে 1.5 বছর হয়নি, সে অপরাধের দাগ এখনো বাংলাদেশের দেয়ালগুলোতে লেগে আছে, রক্তের দাগ লেগে আছে, যে পরিমাণ ছাত্র হত্যা করা হয়েছিল। কিন্তু একটা ওয়ে তো বের করা উচিত এই নির্বাচনের সময়, যে অন্তত একেবারে বড় একটি সংখ্যাকে বাদ দিয়ে একটি সরকার গঠন, জাতীয় ঐক্যমত, জাতীয় ঐক্য, এগুলো তো আসলে তৈরি হবে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় আরেকটা জিনিস কি, আমাদের সমাজে অনেক কিছু ব্যক্তি কেন্দ্রিক, হ্যাঁ, কিন্তু এখন আমাদের কতগুলো নিয়ম করতে হবে যে যেই দল আপনার আপনার ভোটে কারচুপি করে, তারপরে এরকম হাই করাপশনের সাথে যুক্ত, হত্যার সাথে যুক্ত, তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে। এরকম এমন একটা নিয়ম করতে হবে যেটা শুধু আওয়ামী লীগ না, যেটা সব দলের প্রতি আপনার মানে প্রয়োগ করা যাবে। এরকম ধরনের কোনো আইন করে বা এরকম ধরনের কতগুলো নীতিমালা হয়তো অলরেডি আছে, হয়তো সেগুলো আমরা পালন করি না, বা এরকম নতুন করে এভাবে করে আপনার এই জিনিসটা করতে হবে। কিন্তু আমাদের আরো অনেক সমস্যা আছে। আপনার আওয়ামী লীগের অনেক ধরনের প্রার্থী আছেন যারা হয়তো অন্য দলের হয়ে যারা নির্বাচিত হতে পারবেন। এখন আমরা এগুলো সবকিছুই জানি। এখন এই কি বলবো, মানে এইবারের যে ইলেকশনটা হবে সেখানে আপনার অনেক কেওটিক ব্যাপার হবে এবং সবকিছু আপনার অ্যাড্রেস করা যাবে না। কিন্তু আওয়ামী লীগে যেটা শেখ হাসিনাকে যেভাবে করে আপনার বিচার করা হচ্ছে, এরকম একটা দল হিসেবে আওয়ামী লীগ, কারণ এখানে তো মানে যারা আপনার সংসদ ইয়েতে কি বলে নির্বাচিত হয়েছেন, তারা নিশ্চয়ই জানতেন যে এই রাতের ভোটের কারচুপি, অ্যাটলিস্ট লাস্ট 2 ইলেকশনে তারা এই ভোটে যে যোগদান করেছেন তাদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এভাবে করে করতে হবে যাতে এটা কোনো আপনার এরকম ভিন্ডিকটিভ কোনো মানুষের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে এরকম ভাবে না হয়, যাতে এটা একটা নিয়ম হয়ে যায় এবং এই নীতিটা সবার ক্ষেত্রেই আপনার প্রযোজ্য হবে। আমার কাছে মনে হয় যে এরকম একটা কোনো কিছু করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। আর এই এই ইলেকশনে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগও, মানে আমার কাছে মনে হয় না যে তারা এই মুহূর্তে মানে ইলেকশনে তারা যোগদান করবে এরকম তাদের কোনো আশা আছে। কিন্তু তারা যেটা করবে অন্য দলের হয়ে, বিশেষ করে হয়তো বড় দল না, ছোট ছোট দলে, কারণ আমাদের আমাদের দেশের যেরকম কালচার, এখানে হয়তো একজন মানুষ বহু বছর ধরে নির্বাচিত হয়েছেন, তার হয়তো অনেক গ্রহণযোগ্যতা আছে, হয়তো উনি যে দলেই দাঁড়াবেন সেই দলেই জিতবেন। এভাবে করে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যদি আপনার ফর্মালি পার্টিসিপেট নাও করে, আওয়ামী লীগের যে প্রার্থীরা ছিল তারা হয়তো অন্য দলের হয়ে, ওরকম বিপুল সংখ্যায় না, কিন্তু অ্যাটলিস্ট কিছু মানুষ নির্বাচিত হবে। জি, মোহাম্মদ মালিক, একেবারে শেষ প্রশ্ন, অল্প সময়ে, সেটা হলো যে একদিকে আওয়ামী লীগ নির্বাচন অংশ যদি নাও নেয়, তারা নির্বাচন সুষ্ঠুভাবে হোক, কিংবা নির্বাচনে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করবে, এটি গোয়েন্দা সূত্রগুলো বলছে কিংবা তাদের রাজনৈতিক কর্মসূচিতে বলছে। আবার অন্যদিকে বিএনপি জামাতও কিন্তু মুখোমুখি, বিএনপি জামাতও কিন্তু বিভিন্ন ইস্যুতে তারা
আগামীতে জোট নয় আলাদা আলাদা নির্বাচন করছে এবং কেউ কারো নাই ছাড়ে সেরকম একটা অবস্থান তাদের মধ্যে থাকবে। কারণ দুটো দলেরই যদি আমরা বলি যে মাঠের শক্তি, ফাইট করার শক্তি, সেটি কোনো অংশে কম নয়। সেই ক্ষেত্রে ব্লাডশেড যদি অনেক আগে কথাটা হয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে প্রশাসন ভঙ্গুর, আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তারা সামান্য একটা মব নিয়ন্ত্রণ করতে পারে না। এত বড় একটা জাতীয় নির্বাচন, এতগুলো আসন, এতগুলো কেন্দ্রে নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ সক্রিয় থাকার চেষ্টা করবে, বিএনপি জামাত তারা কাউকে সামান্যটুকু ছাড় দেওয়ার চেষ্টা করবে না। সে জায়গায় কি রক্তপাতের কোনো সম্ভাবনা, আশঙ্কা দেখছেন কিনা? দেখুন, এই নির্বাচনটা একটা সাংঘাতিক রকম বড় চ্যালেঞ্জ, কারণ এইখানে বিভিন্ন রকম স্টেক হোল্ডার বিভিন্নভাবে তাদের ভূমিকা রাখবে। প্রথমত কথাটি হলো যে জামাত ইসলাম গত 53 বছরে এই প্রথম একটা অ্যাডভান্টেজের স্টেজে আসছে, অর্থাৎ যেখানে তাদের অস্তিত্বই বিলীন হওয়ার কথা ছিল, যেখানে সারাক্ষণ তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা সংগ্রাম করেছে গত 53-54 বছর, এবার এসে তারা ক্ষমতায় যাবে সেই স্বপ্ন দেখছে এবং সেরকম একটা অবস্থা তৈরিও হয়েছে কিন্তু, তাই না? কাজে জামাত কিন্তু অত্যন্ত সুদৃঢ়ভাবে চাবে যে তারা নির্বাচনে ভালো করবে। সেই সঙ্গে বিএনপিও কিন্তু তার সর্বশক্তি প্রয়োগ করবে এবার নির্বাচনে তারা যেন অবশ্যই সরকার গঠন করতে পারে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেন সরকার গঠন করতে পারে। গেল এই দুই দল। আর আওয়ামী লীগ তো আর অফিসিয়ালি নির্বাচনের সঙ্গে থাকছে না। এই ইতিমধ্যে নির্বাচনের আগে শেখ হাসিনার মামলা রায়টিও আসছে, যার ফলে আওয়ামী লীগ একটা মরণ কামড় দিবে, শেষ চেষ্টা করবে দেশের মানে নির্বাচনটি যাতে অবাধ এবং সুষ্ঠু না হয়, নির্বাচনটি ভণ্ডুল করা না গেলেও যেন একটা ত্রুটিপূর্ণ নির্বাচন হয় এবং সারা বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য যে এটি ইনক্লুসিভ কোনো নির্বাচন হয়নি, এটি আন্তর্জাতিক বিশ্বের সেটি অ্যাকসেপ্ট করা ঠিক হবে না। কাজে এই তিন শক্তি তাদের, এবং সেই সঙ্গে এনসিপি তো আছে, এনসিপি হয়তো চেষ্টা করবে এখন বড় কোনো একটি দলের সঙ্গে তারা গাঁটছড়া বেঁধে কোনো একটি মানে সুবিধা আদায় করা যায় কিনা, সেরকম আলোচনা আমরা শুনছি। তবে এই সব কটি দলের একটা মিথস্ক্রিয়ায় বাংলাদেশের নির্বাচনটি সুষ্ঠুভাবে হবে এটা আশা করা খুবই মানে কঠিন এবং শঙ্কা একটা থেকেই যাচ্ছে। এবং দেখবেন যে যত দিন যাবে নির্বাচন কাছে আসবে তত বেশি আরো পরিস্থিতি জটিল হবে। আরেকটি যেটি আপনি বলছিলেন, দেখুন বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু খুবই ভঙ্গুর এবং ব্যুরোক্রেসিকে কখনো বিশ্বাস করা যায় না। ব্যুরোক্রেসি ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। সিভিল এবং আপনার পুলিশ ব্যুরোক্রেসি তারা কি এক পার্টটা নেবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কিন্তু সবকিছু মিলিয়ে সামনের দিনগুলো নিয়ে আশঙ্কা থেকেই যাবে এবং আশঙ্কা থেকে বেরিয়ে আসার আমি কোনো অবকাশ দেখছি না। জি, এবং এটি নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারকে মাথায় রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। যে নির্বাচনটা, যেটি প্রধান উপদেষ্টা নিজেও বলছিলেন যে খুব চ্যালেঞ্জের একটা নির্বাচন হবে, যত সহজ আমরা মনে করছি এত সহজে একটি নির্বাচন বাংলাদেশিরা পাবেন না এবং এটির জন্য আইন শৃঙ্খলা কিংবা অন্যান্য জায়গায় যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো নিয়ে হয়তো নির্বাচনের পথে বাংলাদেশ হাঁটবে। আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।